ডোনাল্ড ট্রাম্প এই জন্যই কল্যাণকর, কারণ ডোনাল্ড ট্রাম্প ওই পর্দাটা উঠায় দিছে, যে পর্দাটা মুসলমানদেরকে অন্ধ করে রাখছে। দেখো ওরা তো এরকম। The golden age of America begins right now. নোম চমস্কি তো আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে অনেকবার। The United States is regarded as the greatest threat to world peace by an overwhelming margin. আমেরিকা এবং ইউরোপের আসল চেহারাটা কি? পার্টিকুলারলি আমেরিকার একটা বিশাল পাওয়ার হইল যে তারা সারা পৃথিবীকে নরক বানায়ও ফেরেস্তা সাজতে পারে, দয়ালু সাজতে পারে। আজকে আপনি খুবই সারপ্রাইজ যে ইসরায়েলকে আমেরিকা কেন এত সাপোর্ট করে, যেখানে প্যালেস্টিনিয়ার সাধারণ মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, আপনি কেন সারপ্রাইজ? There is a tradition in Europe and amongst white Europeans, there is a tradition. আপনি কি আমেরিকা, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া বা কানাডার কোনো মিউজিয়ামে, ন্যাশনাল মিউজিয়ামে যান নাই? এই দেশগুলো হইছে কেমনে? কুকুরের চেয়েও খারাপ আচরণ করছে নেটিভ আমেরিকানদের সাথে প্রজন্মের পর প্রজন্ম। Large continent of Australia, where there were about 6 million natives living, and they said, okay, it's ours. That's the first step. ইসরায়েলকে আমেরিকা যেভাবে সাপোর্ট করছে, ইউরোপ যেভাবে সাপোর্ট করছে, আপনি কি তার সাথে মিল পান না? তার মানে কি? আমেরিকা তো কখনো বদলায় নাই। এই জন্যই ডোনাল্ড ট্রাম্প ভালো, যে ডোনাল্ড ট্রাম্প পর্দাটা সরাই দিছে। এই বোকা আহাম্মক আমাদের মতো মুসলমানদেরকে শিখাইছে, দেখো ওরা তো এরকম। 14 বছরে আমেরিকাতে তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 1400 শুটিং এর ইনসিডেন্ট হয়েছে। 1400। আপনি জানবেন না। আপনি গুগলে সার্চ করেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলবে হয়েছে, কিন্তু আপনার কান পর্যন্ত সেটা পৌঁছাবে না। কিন্তু যদি আফগানিস্তানে একটা মেয়ে মারা যাইতো, আপনার কান পর্যন্ত তারা পৌঁছাইতো। এই যে ব্রেইন ওয়াশটা মুসলমানদেরকে গত 100 বছর ধরে করা হয়েছে। সো আপনার যে মনে হচ্ছে ট্রাম্পের কোনো প্ল্যান নাই, ট্রাম্পের প্ল্যান আছে। তার প্ল্যান হেডলাইন হওয়া, প্ল্যান হচ্ছে বড় লোকদেরকে আরো বড় লোক করা। তার কাছে আমেরিকা শুধু বিলিয়নিয়ারদের এবং মাল্টি মিলিয়নিয়ারদের একটা দেশ। আলটিমেটলি আমেরিকাতে যে এখন একটা সুপার ইনফ্লেশন হবে, বিশাল জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটাও কিন্তু বিলিয়নিয়ার এবং ট্রাম্পের জন্য ভালো। অর্থাৎ ধরেন মার্কেটের দাম কমে বাড়ে, হঠাৎ করে দাম অনেক যদি কমে যায়, কার জন্য ভালো? বিলিয়নিয়ারদের জন্য ভালো, কারণ তারা ক্যাশ নিয়ে বসে আছে। বিল গেটস এখন আমেরিকাতে ইন টার্মস অফ ল্যান্ড, আমেরিকাতে সবচেয়ে বড় জমিদার এখন বিল গেটস, যে সারা জীবন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এখন এসালাম গ্রুপ কোন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে 500 কোটি টাকা দেয় ইলেকশনে জেতার জন্য। ইলেকশন জেতার পরে ওই পার্টিকুলার পার্টি যদি এসালাম গ্রুপের সমস্ত দেখভাল করে আর কি, এটা করাপশন না? ওপেন করাপশন। তাহলে আমেরিকা যখন চোখের সামনে আপনার সামনে করাপশনটা করে, আপনি কেন এটা বুঝেন না যেটা করাপশন? স্পেশালি যখন আমেরিকার ইকোনমি আস্তে আস্তে চায়নার সাথে পারতেছে না, যখন আমরা সারা পৃথিবীতে দেখতেছি মসজিদে মুসলমানরা বাড়তেছে, ইতিকাফে মুসলমানরা বাড়তেছে, হিজাব বাড়তেছে, দাড়ি বাড়তেছে, তখন আমাদের এটা বুঝতে হবে যে এইটার সময় যে আমরা আমাদের সাইকোলজিক্যালি, মেন্টালি আমরা নিজেদেরকে ডিকলোনাইজ করি। এটা মুসলমানদেরকেই চাইতে হবে, তাদের নিজেদের প্রয়োজনে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হই, ইন্টেলেকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হই, নিজেদের মাথা থেকে এই ভূতটা সরানো যে ইউরোপ আমেরিকা থেকে আমার সভ্যতা শিখতে হবে। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি বিশ্বাস করি ট্রাম্প মুসলমানদের জন্য খুবই ভালো। কেন ভালো? ট্রাম্প তো এরকম করছে, ট্যারিফ দিছে, জিনিসপত্রের দাম বাড়ায় ফেলতেছে, পৃথিবীতে একটা ইকোনমিক ওয়ার শুরু করছে, গাজা এটা করছে। তাহলে আপনি কেন মনে করেন ট্রাম্প মুসলিমদের জন্য ভালো? কারণটা হইল ট্রাম্প মুসলমানদেরকে দেখাইতেছে যে আসলে আমেরিকা এবং ইউরোপের আসল চেহারাটা কি, তাদের আসলেই তারা কেমন। এটা মুসলমানরা যতদিন না বুঝবে, তারা তো কখনো নিজেদেরকে কলোনাইজেশনের বাইরে নিতে পারবে না। পার্টিকুলারলি আমেরিকার একটা বিশাল পাওয়ার হইল যে তারা সারা পৃথিবীকে নরক বানায়ও ফেরেস্তা সাজতে পারে, দয়ালু সাজতে পারে, এবং মুসলমানরা সেটা বিশ্বাস করে। তারা এত ভালো স্টোরি টেলার, তারা এত ভালো মার্কেটার, তাদের হলিউড, তাদের বিভিন্ন ফাউন্ডেশন আপনাকে আমাকে বুঝাইতে পারে যে আমেরিকা হচ্ছে গিয়ে সভ্য দেশ, যার কাছ থেকে আমার সভ্যতা শিখতে হবে। ইউরোপ সভ্য দেশ, তার কাছ থেকে আমার সভ্যতা শিখতে হবে। এবং মুসলমানরা যতদিন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপের কাছ থেকে সভ্যতা শিখবে, ততদিন পর্যন্ত মুসলমানরা নিঃসন্দেহে অসভ্য থাকবে এবং তাদের কোনো মেরুদণ্ড থাকবে না, এবং থাকেও নাই। এটা হিস্টোরিক্যালি ট্রু। আজকে আপনি খুবই সারপ্রাইজ যে ইসরায়েলকে আমেরিকা কেন এত সাপোর্ট করে, যেখানে প্যালেস্টিনিয়ার সাধারণ মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, আপনি কেন সারপ্রাইজড? আপনি কি আমেরিকা, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া বা কানাডার কোনো মিউজিয়ামে, ন্যাশনাল মিউজিয়ামে যান নাই? এই দেশগুলো হয়েছে কেমনে? আমেরিকা হয়েছে কেমনে? আচ্ছা, আমেরিকার সাথে তাদের যারা নেটিভ আমেরিকান, যারা ওইখানে আসলে মানুষ ছিল, আমেরিকা তো ইউরোপ থেকে একদল গেল,
আমেরিকাতে, কিন্তু সেই সময় যে মানুষগুলো ছিল তাদের সাথে তারা কিরকম আচরণ করছিল? তারা বলছিল এখানে কোনো মানুষ নাই, এটা একটা ল্যান্ড, এমটি ল্যান্ড, এটা আমার। তারপরে ওইখানের যারা মানুষ ছিল তাদেরকে গণহত্যা করছে, একেবারে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এবং তাদেরকে তারাই দিত, তাদেরকে কুকুরের চেয়েও খারাপ আচরণ করছে নেটিভ আমেরিকানদের সাথে প্রজন্মের পর প্রজন্ম। ওই একই দল যখন অস্ট্রেলিয়াতে গেল সেই 1700-1800 সাল বা 1850 সাল, ওই সব আপনি দেখেন ইতিহাস, তাদের মিউজিয়ামে আছে, তারা গিয়ে বললো এখানে কোনো মানুষ থাকে না। তো ওইখানকার মানুষদেরকে তারা কি করলো? অবশ্যই তারা হত্যা করলো। তারা এটাই তারা ভালো পারে, তারা হত্যা করলো, তারা মেরে ফেললো, রক্তাক্ত করলো, প্রজন্মের পর প্রজন্মকে তারা গভর্নেন্সে ঢুকতে দিল না, তাদেরকে আইসোলেট করলো, কর্নার করলো। আপনি যদি ইউরোপের তাদের নিজেদের মধ্যে ইউরোপ, ফ্রান্স, জার্মানি, তাদের সাথে আপনি যদি আয়ারল্যান্ডের সম্পর্ক দেখেন, আপনি দেখবেন 500-600 বছর ধরে তারা একজনের সাথে যুদ্ধ করছে ম্যাপ নিয়ে। ইউরোপের ম্যাপে যে পরিমাণ কাটাছেঁড়া হয়েছে, ইউরোপের ম্যাপে যে পরিমাণ কাটাছেঁড়া হয়েছে, এটা বোধহয় পৃথিবীর আর অন্য কোনো ম্যাপে পরিমাণ কাটাছড়া হয়নি। হ্যাঁ, আরেকটা দেশে হয়েছে, আরেকটা মহাদেশে হয়েছে, সেটা হচ্ছে আফ্রিকা। কারণ আফ্রিকাতে এটা করছে তাদেরকে কলোনাইজ করার জন্য, সেটাও করছে ইউরোপ। তারা জাস্ট মানচিত্র কাটাছেঁড়া করছে এবং যুদ্ধ করছে, বিভক্ত করছে। তার সাথে আপনি মিলান ইসরায়েলের যে সাপোর্ট, ইসরায়েলকে আমেরিকা যেভাবে সাপোর্ট করছে, ইউরোপ যেভাবে সাপোর্ট করছে, আপনি কি তার সাথে মিল পান না? তার মানে কি? আমেরিকা তো কখনো বদলায় নাই। ইউরোপিয়ানদের যারা নেতৃস্থানীয়, যারা পাওয়ারফুল, তারা তো কোনোদিনও বদলায় নাই। প্রবলেমটা হয়েছে আমার আপনার মতো আহাম্মক মুসলিমদের, যারা মনে করি ও না, সব কিছু আমার তাদের কাছ থেকে শিখতে হবে, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু, তারা আমাদেরকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে। কেন? আপনার আমেরিকার ইতিহাস পড়ে কেন আপনার কাছে মনে হয় আমেরিকা আপনাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করবে? কেন আপনি মনে করেন যে আপনি আমেরিকার কাছ থেকে যদি আপনি সব কিছু শেখেন তাহলে আপনার জন্য ভালো হবে? কেন আপনি এটা মনে করেন যখন তাদের ইতিহাস এরকম? আমরা অনেকেই জানি টাকা কিভাবে আয় করতে হয়, কিন্তু টাকা কিভাবে আমি এফেক্টিভলি ম্যানেজ করব, কিভাবে জমাবো, কোথায় আমি ইনভেস্ট করতে পারবো, ইনভেস্টমেন্টের আগে আমি কি কি জিনিস চিন্তা করব, গাইডলাইন ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে আমি এই কোর্সে দেওয়ার চেষ্টা করছি। আমি অবশ্যই বলতেছি না যে আমেরিকাতে ভালো মানুষ নাই, আমেরিকাতে বহুত ভালো মানুষ আছে, ইউরোপে অনেক ভালো মানুষ আছে। গত 50 বছরের নোম চমস্কির মতো প্রফেসর বা থিঙ্কার বা ফিলসফার আমার হঠাৎ করে নাম মনে আসতেছে না। আমি যদি আমার ফিল্ডে লিবারেল আর্টসের অনেক বড় বড় প্রফেসর, তাদের দেশ থেকে কোনো সন্দেহ নাই, তাদের তো কোনো ক্ষমতা নাই। কার্ল ইয়ংয়ের তো কোনো ক্ষমতা ছিল না পলিসিতে বা পলিটিক্সে। নোম চমস্কি তো আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে অনেকবার, এবং সারা পৃথিবীকে উনি ওনার বইতে বলতেছে, সারা পৃথিবীকে আমি বলতেছি যেন তারা আমেরিকার ব্যাপারে সাবধান থাকে। এটা নোম চমস্কির কথা, আমেরিকার সবচেয়ে রেসপেক্টেড প্রফেসরদের একজন, যিনি আনফর্চুনেটলি কখনোই ক্ষমতার স্বাদ পায় নাই। কিন্তু তাদেরকে আপনি দেখে যদি আমেরিকার ক্ষমতাবান যারা পলিটিক্স এবং পাওয়ার কন্ট্রোল করে তাদেরকে জাজ করেন, আপনি তো অনেক বড় ভুলের মধ্যে আছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই জন্যই কল্যাণকর, কারণ ডোনাল্ড ট্রাম্প ওই পর্দাটা উঠাই দিছে, যে পর্দাটা মুসলমানদেরকে অন্ধ করে রাখছে। মুসলমানরা তাদের কাছে সভ্যতা শিখতে যায়। আরে ভাই, আপনি কি সভ্যতা শিখতে চান? আপনি শুধু একটা স্টাডি দেখেন, 2010 থেকে 2024 সাল 14 বছরে আমেরিকাতে তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 1400 শুটিংয়ের ইনসিডেন্ট হয়েছে। 1400 গড়ে প্রতি বছর 50 থেকে 150টা শুটিংয়ের ইনসিডেন্ট হয়েছে আমেরিকাতে। এবং যারা শ্যুট করছে তাদের প্রায় মেজরিটি হোয়াইট আমেরিকান, যাদের বয়স বিলো 40। কাদেরকে মারছে সেটাও বিভিন্ন তাদের স্কুলের ছাত্র ছাত্রী, কখনো টিচার, কখনো মারা গেছে, ইনজুর্ড হয়েছে। আপনি কি জানেন মাত্র 2 দিন আগে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে একটা শুটিং হয়েছে, যেখানে 2 জন মারা গেছে এবং অনেকজন ইনজুর্ড হয়েছে? আপনি জানবেন না। আপনি গুগলে সার্চ করেন, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলবে হয়েছে, কিন্তু আপনার কান পর্যন্ত সেটা পৌঁছাবে না। কিন্তু যদি আফগানিস্তানে একটা মেয়ে মারা যেত, আপনার কান পর্যন্ত তারা পৌঁছাইতো এবং বলতো এই কত বর্বর দেশ, অসভ্য দেশ। এই যে ব্রেইন ওয়াশটা মুসলমানদেরকে গত 100 বছর ধরে করা হয়েছে, তাতে মুসলমান এখন মনে করে ও আমরা তো ময়লা, আমরা তো নোংরা, আমরা মুসলমানরা সভ্য হওয়ার জন্য ওদের কাছ থেকে, ইউরোপ আমেরিকার কাছ থেকে সভ্যতা শিখবো। এবং এটাই তারা চায়। তারা এক তো হচ্ছে গিয়ে তারা ইউরোপ বড় হয়েছে কোত্থেকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে? এই উপমহাদেশে 45 ট্রিলিয়ন নিয়ে গেছে। তারা আফ্রিকা থেকে কি করছে? আরও মনে করেন বিশাল টাকা নিয়ে গেছে। এগুলো দিয়ে তো ইউরোপ বড় লোক হয়েছে। কোথা থেকে এই যে ইউরোপিয়ানদের একটা অংশ আমেরিকায় গেল, ইউরোপদের একটা অংশ অস্ট্রেলিয়ায় গেল, এই যে আদি প্রজন্মটা তো রোমানরা। আসলে তো তারা এরকম। ডোনাল্ড ট্রাম্প আপনাকে দেখাই দিচ্ছে। বারাক ওবামার প্রবলেমটা কি ছিল?
সে 2-3টা যুদ্ধ স্টার্ট করছে, কিন্তু সে এমনভাবে কথা বলতো, মুসলমানরা বলতো আহারে আমার ছেলে মেয়ে যদি ওরকম হইতো। কিন্তু সে তো যুদ্ধাপরাধী ছিল, তার হাতে রক্ত। আপনি জাস্টিন ট্রুডো কানাডার ইকোনমিকে নষ্ট করছে, কানাডার যে সোশ্যাল স্ট্রাকচারটাকে নষ্ট করছে, কানাডায় অ্যাডিকশন প্রবলেম, মেন্টাল হেলথ প্রবলেম প্রচুর পরিমাণে বাড়াইছে, এবং সে প্রাউড জায়নিস্ট। No one in Canada should ever be afraid to call themselves a Zionist. I am a Zionist. কিন্তু আমাদের দেশের মুসলমান ছেলেমেয়েরা মনে করে, ইস আমার ছেলে মেয়ে যদি জাস্টিন ট্রুডোর মতো হইতো। এই মুসলমানরা কিভাবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবে? এই জন্যই ডোনাল্ড ট্রাম্প ভালো, যে ডোনাল্ড ট্রাম্প পর্দাটা সরাই দিছে। এই বোকা আহাম্মক আমাদের মতো মুসলমানদেরকে শিখাইছে, দেখো ওরা তো এরকম, ওদের যারা ক্ষমতায় আছে তারা তো এরকম। তারা খালি তাদের বড় লোকদের কথা চিন্তা করে, তারা জাস্ট তাদের নিজেদের স্বার্থ চিন্তা করে, এবং তারা যেখানে পৃথিবীতে কোনো কিছু ম্যানুফ্যাকচার করে না, তারা বড় বড় কথা বলে, এবং তারা এমনভাবে চলে, তাদের এত বেশি অহংকার যে তারা মনে করে তারা যা চায় তাই করতে পারবে। তাই তো তারা করে আসছে। আপনি প্রথম থেকে দেখেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ব্যাপারে কি বলছে। গ্রিনল্যান্ডে যাওয়ার তাদের মূল উদ্দেশ্যটা কি? তাদের যে ন্যাচারাল সম্পদ, হ্যাঁ, তাদের যে মিনারেলস, সেই মিনারেলস দিবে। এবং সে বলতেছে গ্রিনল্যান্ড চাক অথবা গ্রিনল্যান্ড না চাক, আমরা গ্রিনল্যান্ডকে দখল করব। স্পষ্ট পাবলিকলি বলতেছে। এক্স্যাক্টলি এটাই তো আমেরিকা, এটাই তো তাদের ইতিহাস। এখন তাদের যদি অন্য প্রেসিডেন্ট থাকতো, বারাক ওবামা থাকতো, তখন সে খুব সফিস্টিকেটেড ওয়েতে বলতো যে না, গ্রিনল্যান্ডের ভালোর জন্য আমরা গ্রিনল্যান্ডের সাথে কিছু কাজ করতেছি, অন্য দিক দিয়ে বোম মারতো। দেখেন বারাক ওবামা থেকে ট্রাম্প এই জন্য মুসলমানদের জন্য ভালো, ট্রাম্প আপনাকে বুঝাইতেছে যে আমরা একটা ক্ষমতাধর অসভ্য জাতি, যারা এই ক্ষমতাকে পরিচালনা করি, যারা ওয়াল স্ট্রিটকে পরিচালনা করি, যারা মিলিটারি যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সেটাকে আমরা ডিপ স্টেটকে কন্ট্রোল করি। এখন অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ, কানাডার সাধারণ মানুষ, ইউরোপের সাধারণ মানুষ কত ভালো, ফাইন। এটা তো বাংলাদেশের অনেক কৃষক ভালো, সব দেশেরই সাধারণ মানুষদের মধ্যে অনেকে ভালো, যাতে কি যায় আসে। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীর কোন দেশে, যেমন আমরা পার ক্যাপিটা ইনকাম দেখি না, এরকম তাদের পপুলেশন সাইজ অনুযায়ী পৃথিবীর কোন দেশে ক্রিমিনাল সবচেয়ে বেশি, তাদের পপুলেশনের পার্সেন্টেজ অনুযায়ী কোন দেশে? বাই ফার আমেরিকাতে ক্রিমিনাল সবচেয়ে বেশি, বাই ফার, ধারে কাছে অন্য কেউ নাই। আমেরিকার পপুলেশন অনুযায়ী তাদের জেলে যে পরিমাণ মানুষ আছে, সেটা অন্য কোনো দেশে নাই, তার ধারে কাছে নাই। আপনাকে আমি যদি বলি যে পৃথিবীতে ওবিসিটি প্রবলেম সবচেয়ে বেশি কোন দেশে, যেই 5টা দেশের নাম আপনি পাবেন রিসার্চ করলে, তার মধ্যে সবসময় ইউএস এর নাম থাকবে, সবসময়। আপনি একটা যে সিম্পল জিনিস চিন্তা করেন, 14 বছরে তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 1400 শুটিংয়ের ইনসিডেন্ট হয়েছে। তারপরেও আমেরিকাতে এখন ডোনাল্ড ট্রাম্পের সময় কেউ সাহস করতেছে এটা বলার যে ভাই আমরা গান কন্ট্রোল করি, আমরা সবার হাতে গান না দেই, বন্দুক না দেই। তা রিসেন্ট ফ্লোরিডার যে ইনসিডেন্টটা হয়েছে, সেই ইনসিডেন্টে কিন্তু যেই ছেলেটা গিয়ে গুলি করে 2জন মানুষকে হত্যা করছে ক্যাম্পাসে, সেই ছেলেটার মা 18 বছর ধরে একজন পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশের বুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে অথবা আমাদের লেটস সে সেন্ট জোসেফ স্কুলে একজন বন্দুক নিয়ে ঢুকে গুলি করছে, এবং এরকম গুলি করার ইনসিডেন্ট মানে 14 বছরে প্রতি বছর গড়ে 50 থেকে 100 বার এরকম শুটিংয়ের ইনসিডেন্ট হয়েছে। তারপরেও বাংলাদেশে কেউ গান কন্ট্রোল নিয়ে কথা বলবে না। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশ তো একটা গরিব দেশ, যেখানে পুয়ার গভর্নেন্স, আমাদের অনেক কিছুই ঠিক নাই, তারপরেও তো মানুষ রাস্তায় নামতো এবং রাস্তায় নেমে এই বন্দুকের বিরুদ্ধে কথা বলতো। আমেরিকাতে সম্ভব না, গান কন্ট্রোল হবে না। কেন হবে না? কারণ যারা বন্দুক বেচে ব্যবসা করে তাদের অনেক টাকা, তারা পলিটিশিয়ানদেরকে নিয়ন্ত্রণ করে, ফুল স্টপ। এর মধ্যে অন্য কিছু নাই। এবং তারা এসে আপনাকে সুবিচার এবং ডেমোক্রেসি শিখায়, এবং আপনি শেখেন, এবং আপনি মনে করেন এটার মাধ্যমে আপনি অনেক ভালো কিছু হইতে পারবেন। অসম্ভব। ডোনাল্ড ট্রাম্প আপনাকে বুঝাইতেছে সেই জিনিসটা। আপনার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের কোনো প্ল্যান নাই? প্ল্যান তো আছে। তার প্ল্যান হেডলাইন হওয়া, তার প্ল্যান হচ্ছে গিয়ে মানুষ যেন তার দিকে তাকায় থাকে, তার প্ল্যান হচ্ছে গিয়ে বড় লোকরা যেন বড় লোক হয়। আপনি দেখেন ট্রাম্পের এখনো 6 মাস হয় নাই, এর মধ্যে সে বড় লোকদের কি পরিমাণ ট্যাক্স কাট করছে। The Republican Party's major mantra has been either we're going to cut your taxes or we're not going to raise your taxes. We are the anti-tax party. আনবিলিভেবল। আপনি তার ক্যাবিনেট দেখেন, ক্যাবিনেট ভর্তি বিলিয়নিয়ার। আমেরিকাতে ধনী গরিবের যে বৈষম্য, এটা পৃথিবীর অন্য কোথাও মেলা ভার। এবং সে আরো ধনীদের ট্যাক্স কাট করতেছে, মানে ধনীদের ট্যাক্স সে গত 6 মাসে যে পরিমাণ কাট করছে, সেটা তার আগের 4 বছরে বাইডেন করে নাই। আপনার কাছে কি মনে হয় প্ল্যান নাই? কে বলছে প্ল্যান নেই? প্ল্যান তো আছে। প্ল্যান হচ্ছে বড় লোকদেরকে আরো বড় লোক করা। ইভেন আমেরিকার ইউএসএইড এত বছর ধরে যে কাজ করতো, আমি যদি
ইউএসএইডের বাংলাদেশের একটা এক্সাম্পল দেই, কোনো সন্দেহ নাই যে ইউএসএইড বাংলাদেশে বা আফ্রিকাতে অনেক উপকার করছে, তার জন্য অনেক জব ক্রিয়েশন হয়েছে, দ্যাট ইজ ট্রু। বাট তারা যে পরিমাণ উপকার করছে অনেক অর্থে তার থেকে বেশি ক্ষতি করছে। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আমি দিই আপনাকে। সেটা হইল বাংলাদেশে ইউএসএইডের আপনি যদি শুধু এগ্রিকালচারের সেক্টর আপনি যদি দেখেন, ইউএসএইড যে পরিমাণ টাকা দিছে সেই টাকা দিয়ে তারা কি করছে, আমাদের দেশি বীজগুলার শেষ করে দিছে। আমাদের ফার্মাররা দেশি বীজ ব্যবহার করে না, তারা ব্যবহার করে সব হাইব্রিড। এই হাইব্রিডগুলা, এই যে বীজ এবং এই যে সার, তারা বেশিরভাগ কিনে কোথা থেকে? বিভিন্ন আমেরিকান এবং ইউরোপিয়ান কর্পোরেশনের কাছ থেকে। এই পুরো আইডিয়াটা আমাদেরকে বিভিন্ন সো কল্ড R&Dর নামে কারা ঢুকাইছে? ইউএসএআইডি ঢুকাইছে। কেন ঢুকাইছে? কারণ ইউএসএআইডির টাকা হচ্ছে গিয়ে আমেরিকার পাবলিকের টাকা। সেই পাবলিকের টাকা সে সিস্টেম্যাটিক্যালি একটা অংশ বাংলাদেশে এবং আফ্রিকাতে ইনভেস্ট করে একটা বড় টাকা সে বিভিন্ন কর্পোরেশনের প্রোডাক্ট কিনাইলো। প্রোডাক্টগুলো কি? বীজ, সার ইত্যাদি। খেয়াল করেন কি হইতেছে। সো ধরেন একটা 200 কোটি টাকার টাকা আসলো, ওই 200 কোটি টাকা হচ্ছে গিয়ে আমেরিকান ট্যাক্সের টাকা, পাবলিকের টাকা। ওই পাবলিকের টাকা থেকে প্রায় ঘুরে 50-60 কোটি টাকা আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে কোথায়? আমেরিকান কর্পোরেশনকে। কেন? কারণ আমাদের কৃষকদেরকে বোঝানো হয়েছে দেশি বীজ ব্যবহার করা যাবে না, দেশি বীজ ব্যবহার করে কোনো লাভ নাই, তুমি তোমার মাটি নষ্ট করে তুমি তাড়াতাড়ি ফলনের জন্য, দ্রুত ফলনের জন্য হাইব্রিড বীজ নাও। তাতে কি হবে? আমেরিকান কর্পোরেশন আরও বড়লোক হবে। সো আমেরিকার সৃষ্টিই হয়েছে ওই প্রভাবশালীদেরকে বড়লোক করার জন্য, টোটাল স্ট্রাকচারটা হয়ে তৈরি করা। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেই দেশটার ইকোনমি 25 থেকে 28 ট্রিলিয়ন ডলার, ডিপেন্ডিং অন আপনি কিভাবে ক্যালকুলেট করতেছেন, সেই ক্যালকুলেশন অনেকগুলো স্টাইল আছে, সেটাতে আমি না যাই। 25 থেকে 28 ট্রিলিয়ন ডলার, সেই দেশের আপনি যদি স্কুলের র্যাঙ্কিং দেখেন, যে আমেরিকার যে পাবলিক স্কুল তার র্যাঙ্কিং কত ওয়ার্ল্ডে, তাদের র্যাঙ্কিং অনুযায়ী আপনি দেখবেন প্রথম 15-র মধ্যে আমেরিকান পাবলিক স্কুলের র্যাঙ্কিংয়ে নাই। তো ভাই, তোমার যদি 25 থেকে 28 ট্রিলিয়ন ডলার তোমার যদি জিডিপি হয়, তোমার দেশের মানুষ কেন তোমার স্কুলগুলা প্রথম 5-এর মধ্যে নাই? কেন সেটা প্রথম 15-র বাইরে? কিছু কিছু বছর ছিল আমেরিকার পাবলিক স্কুল প্রথম 25-এর বাইরে ছিল। এখন বাংলাদেশ একটা গরিব দেশ, বেয়ারলি $300 বিলিয়ন একটা ইকোনমি। আমাদের স্কুলের র্যাঙ্কিং পিছনে, সেটা না হয় বুঝলাম, আমাদের পয়সাই নাই, প্লাস আমাদের অবশ্যই অনেক দোষ আছে, কোনো সন্দেহ নাই, আমাদের অনেক কিছু ইমপ্রুভ করা লাগবে। বাট ইম্যাজিন দিস, একটা দেশ যে পৃথিবীর বাই ফার সবচেয়ে বড় ইকোনমি ছিল এত বছর, এখনো অলমোস্ট চায়নার সাথে সমান সমান, তার দেশের মানুষ টপ 5 স্কুল এডুকেশন পাচ্ছে না, বন্দুক নিয়ে সব বাসায় বসে রয়েছে। কেন পাচ্ছে না? এটা নিয়ে কোনো কথা নাই। এটা একটা করাপশন না? বিশাল করাপশন। আমেরিকার রেয়ার একটা দেশ যেখানে আপনি প্রাইভেট জেল, মানে আপনি জেলের মালিক হইতে পারবেন। প্রাইভেট জেলের কনসেপ্ট পৃথিবীতে একটা সভ্য দেশে থাকা উচিত না। মানে আপনি একটা জেলখানার মালিক হইতে পারবেন, তার মানে হইল আমেরিকা চায় ক্রিমিনাল বাড়ুক, কারণ এটাও কারোর জন্য, ব্যবসার জন্য ভালো। এবং ট্রাম্প এবার যখন আসছে তখন প্রাইভেট জেল কোম্পানিগুলোর দাম বেড়ে গেছে। আপনি যদি শুধুমাত্র আমেরিকার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির গত 10 বছরে যে করাপশনটা যদি কেউ দেখে, আনবিলিভেবল করাপশন। আমেরিকাতে কি পরিমাণ মানুষ অ্যাডিকশন এবং মেন্টাল হেলথ প্রবলেমে ভুগতেছে, এবং সেটার সলিউশনের জন্য যেই সলিউশনগুলো প্রপোজ করা হয় তার অনেকগুলো তাদের প্রবলেম বাড়ায়। বাংলাদেশি মুসলমানদের কাছে অনেক সময় মনে হয়, ও আমেরিকাতে সব ওবিসিটি, কি জন্য সব 6 প্যাকওয়ালা মানুষজন ঘুরে। আরে ওদের দেশে ওবিসিটির প্রবলেম মারাত্মক। বাট আমরা যতদিন তাদের কাছে সভ্যতা শিখতে থাকবো, আমরা ততদিন অসভ্যই থাকবো। জাপান আমেরিকার সাথে যত এগ্রিমেন্ট করছে, যত আমেরিকান ভ্যালু জাপান তাদের দেশে ইনস্টল করছে এবং ইনস্টিল করছে, আলটিমেটলি কি হয়েছে? জাপানের ইকোনমি ডিক্লাইন করতেছে, জাপানের মিলিটারি ডিক্লাইন করতেছে, এবং জাপানও এখন চায়নার সাথে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতেছে। কারণ জাপান বুঝতেছে, যদি আমেরিকার সাথে তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে তোমার আর শত্রুর দরকার নাই। দ্যাট ইজ দ্য ট্রুথ। ট্রাম্প এই জন্য মুসলমানদের জন্য ভালো, কারণ মুসলমানরা যতদিন পর্যন্ত আমেরিকার, ইউরোপের পাশে ঘুরঘুর করবে নিজেদেরকে সভ্য করার জন্য, ততদিন মুসলমানদের কোনো উন্নতি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ আমেরিকা কোনোদিন মুসলমানদেরকে ভালো হইতে দিবে না। এবং আমি এই পার্টিকুলার ক্লিপটা আপনাদেরকে আমি দেখাবো। The idea of globalization was that rich countries would move further up the value chain while the poor countries made the simpler things. You would open an iPhone box and it would say designed in Cupertino, California. Now the implication, of course, is that it would be manufactured in Shenzhen or somewhere else. এখানে দেখেন সে যেই কথাটা বলতেছে, দেখেন পাবলিকলি বলতেছে। এই জন্য ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আমার এত ভালো লাগে, কারণ ওরা যে বিভৎস, কিন্তু তারা সত্য কথা বলে। যে সে বলতেছে যে আমাদের এন্টায়ার 1950s পরে
যে পৃথিবীকে যে আমরা যা কিছু করতে চাইছি পৃথিবীতে, আমরা চাইছি গরিব দেশগুলা, পার্টিকুলারলি এখানে সে বলতেছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এই দেশগুলোকে আমরা চাইছি যে তারা গরিবই থাকুক এবং তারা আমাদের জন্য বিভিন্ন সার্ভিস এবং প্রোডাক্ট প্রডিউস করবে এবং তারা আমাদের কন্ট্রোলে থাকবে। বাট যখনই ইন্ডিয়া এবং চায়না ভালো করা স্টার্ট করছে তখনই আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে। ইভেন আমি যখন বলি যে আমেরিকার ট্যারিফ পরে হারবে, সেখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আলটিমেটলি আমেরিকাতে যে এখন একটা সুপার ইনফ্লেশন হবে, বিশাল জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটাও কিন্তু বিলিয়নের এবং ট্রাম্পের জন্য ভালো। কেমনে ভালো আপনি বলবেন? ভাই জিনিসপত্রের দাম বেড়ে গেলে এটা প্রেসিডেন্টের জন্য কেন ভালো হয়? কারণ তার আগ্রহ তো আমেরিকার মানুষদেরকে নিয়ে না, তার আগ্রহ হচ্ছে তার বিলিয়নের, তার নিজের $1 বিলিয়ন এবং তার ফ্রেন্ডদের, তার যে $1 বিলিয়ন ক্লাস, তাদেরকে নিয়ে সে চিন্তা করে। তার কাছে আমেরিকা শুধু বিলিয়নিয়ারদের এবং মাল্টি মিলিয়নিয়ারদের একটা দেশ। ইসরায়েল তো প্যালেস্টাইনিদেরকে দেখে না, যারা আমেরিকায় আসছিল তারা নেটিভ আমেরিকানদেরকে দেখে নাই। যখন অস্ট্রেলিয়াতে তারা গেল, তারা ওইখানকার যে যারা নেটিভ অস্ট্রেলিয়ান তাদেরকে দেখে নাই। এটা দেখা তাদের অভ্যাস না, তারা মনে করে এটা সব আমাদের। আপনি একটা সিম্পল জিনিস দেখেন, আপনারা অনেকে শেয়ার মার্কেট বোঝেন, অনেকে শেয়ার মার্কেট বোঝেন না। যারা শেয়ার মার্কেট বুঝবেন তাদের জন্য এটা বোঝা খুবই ইজি, বাট যারা বোঝে না তাদের জন্য আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি যে ইনফ্লেশন কেন বিলিয়নারদের জন্য অসম্ভব ভালো একটা জিনিস। কেন? আপনি যদি আজকে ধরেন আমার কাছে 100 কোটি টাকা আছে, বা এস আলম গ্রুপের কাছে ধরেন 500 কোটি টাকা, 500 কোটি টাকা তোদের কাছে খুব কম, ধরেন এস আলম গ্রুপের কাছে 5,000 কোটি টাকা আছে, ও বাংলাদেশে বসে আছে, এবং ধরেন ওর সাথে গভর্নমেন্টের সম্পর্ক খুব ভালো, ও 5,000 কোটি টাকা নিয়ে বসে আছে। এখন এস আলম গ্রুপ কি চায়? আরও কোম্পানি কিনতে, তাই তো, আরও জমি কিনতে, তাই তো। এবং তার জন্য ভালো কি, যদি মানুষ তার জমিটা, তার বাড়িটা, তার ব্যবসাটা ধরে রাখতে না পারে। এখন ধরেন আমি ইয়াহিয়ামিন, আমি একটা ছোট্ট ব্যবসায়ী, ধরেন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেল, ধরেন ডিমের দাম 10 গুণ, তেলের দাম 10 গুণ, সবকিছুর দাম যদি 10 গুণ বাড়ে, একটা জাস্ট সিনারি আমি আঁকতেছি, আপনি চিন্তা করেন তখন কি হবে। আমি এক সময় আমার সামান্য যা অ্যাসেট আছে, আমার সামান্য যে ব্যবসা আছে, এগুলাকে আমি বিক্রি করে দিতে চাবো। কার কাছে বিক্রি করব? যার কাছে টাকা আছে। কার কাছে টাকা আছে? এস আলম গ্রুপের কাছে টাকা আছে। কত টাকা আছে? 5,000 কোটি টাকা আছে। এখন ধরেন একটা কোম্পানির দাম হয়তো বা 100 কোটি টাকা, সে তখন ওই কোম্পানিটা 40 কোটি টাকা বা 30 কোটি টাকা দিয়ে কিনে ফেলবে। একটা জমির দাম হয়তো 5 কোটি টাকা, তখন সে জমিটা 2 কোটি টাকা দিয়ে কিনবে। কেন? কারণ এত দাম যে ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা, সে তো এটাকে নিতে পারবে না। সে তার জীবন চালানোর জন্য সে কম দামে জিনিস বেচবে। তাতে কি হয়? তাতে বড় লোকরা আরও অনেক বড় লোক হবে। খেয়াল করেন, কারণ বড় লোকরা কি চায়? যে আমি যদি কম দামে একটা জিনিস পেয়ে যাই, আমার জন্য ভালো। এক্স্যাক্টলি সেই জিনিসটা আমেরিকাতে হবে। সো আপনার যে মনে হচ্ছে ট্রাম্পের মাথা গরম, হ্যাঁ, ট্রাম্প অ্যাটেনশন চায়, বাট এট দ্য সেম টাইম সে জানে তার কাছে ভালো মানে কি, তার বিলিয়নের বন্ধুরা অনেক টাকা কামাবে, তার কাছে ব্ল্যাক রক অনেক টাকা কামাবে। সে চায় যে মার্কেট ডিপ করুক, অর্থাৎ ধরেন মার্কেটের দাম কমে বাড়ে, হঠাৎ করে দাম অনেক যদি কমে যায়, কার জন্য ভালো? বিলিয়নের জন্য ভালো, কারণ তারা ক্যাশ নিয়ে বসে আছে। ওয়ারেন বাফেট 20-30 বিলিয়ন ডলার নিয়ে বসে আছে, আপনার কাছে তো কোনো টাকাই নাই। সে তখন যখন মার্কেট ডিপ করবে তখন সে কিনবে। এর মধ্যে আপনি খেয়াল করেন যে বিল গেটস, যার কথা আমরা জানি, বিল গেটস এখন আমেরিকাতে ইন টার্মস অফ ল্যান্ড, আমেরিকাতে সবচেয়ে বড় জমিদার এখন বিল গেটস, যে সারা জীবন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সে এখন আমেরিকার সবচেয়ে বড় জমিদার, মানে সবচেয়ে বেশি জমি তার, বেশিরভাগই কৃষি জমি। অর্থাৎ কি, সে রিয়েল অ্যাসেটে এখন ইনভেস্ট করতেছে। সে স্টক মার্কেট থেকে অনেকটা সরে আসছে, তার একটা বিশাল পরিমাণ, এখনও সে আছে স্টক মার্কেট, বাট সে অনেকটাই সরে আসছে S&P 500 থেকে। আমরা অনেকেই জানি টাকা কিভাবে আয় করতে হয়, কিন্তু টাকা কিভাবে আমি এফেক্টিভলি ম্যানেজ করব, কিভাবে জমাবো, কোথায় আমি ইনভেস্ট করতে পারবো, ইনভেস্টমেন্টের আগে আমি কি কি জিনিস চিন্তা করব, সেই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। মাহমুদুল কবির ভাই, যিনি ফর্মার হেড অফ ফাইন্যান্স ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, উনি খুব সুন্দর করে টেকনিক্যালি পয়েন্টগুলোকে উনি এক্সপ্লেন করছেন এই এফেক্টিভ মানি ম্যানেজমেন্ট কোর্সে। তার সাথে আমি অ্যাড করছি টাকা ছাড়া একটা ব্যবসা শুরু করে কিভাবে হালালভাবে, বৈধভাবে একটা ব্যবসাকে বড় করা যায় জিরো ক্যাপিটাল দিয়ে। গাইডলাইন ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে আমি এই কোর্সে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ কি, যখন মানুষ প্যানিক করতেছে, যখন সবাই চিন্তা করতেছে কেমনে খাবো, পেচেক টু পেচেক লিভ করতেছে, তাদের কাছে টাকা নাই, তাদের কাছে পয়সা নাই, তখন তারা কি করতেছে? যখন দাম মানুষ ছেড়ে দিচ্ছে, জমি বাড়ি বিক্রি করতেছে, মানুষ খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, তখন সে কি করবে? সে তার অ্যাসেট বিক্রি করবে। কি দামে বিক্রি করবে? কম দামে বিক্রি করবে। তখন যে টাকা নিয়ে বসে আছে ব্ল্যাক রক অথবা ওয়ারেন বাফেটরা, তারা কি করবে? তারা, ও তুমি জমি বিক্রি করবা, ও না এটা 5 কোটি টাকার না, আমি এটা 2 কোটি টাকার বেশি দিব না। তখন বাধ্য হয়ে আমি 2 কোটি টাকার দিয়ে বিক্রি করতেছি। কেন বিক্রি করতেছি? কারণ আমাকে তো সাস্টেইন করতে হবে, সার্ভাইভ করতে হবে। এক্স্যাক্টলি। সো আপনার যে মনে হচ্ছে ট্রাম্পের কোনো প্ল্যান নাই, ট্রাম্পের প্ল্যান আছে। ট্রাম্পের প্ল্যান হচ্ছে বিলিয়নারদেরকে মাল্টি বিলিয়নের, মানে বিলিয়নিয়ার করা। আপনি একটা সিম্পল জিনিস দেখেন না, ইলন মাস্ক
কোনো সন্দেহ সে জিনিয়াস, কোনো সন্দেহ সে ট্যালেন্টেড, কিন্তু সে একটা আনএথিক্যাল লোক। আপনি একটা চিন্তা করেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন। সে $200 মিলিয়ন দিছে। কারে দিছে? ট্রাম্পরে দিছে। কেন দিছে? যেন সে ইলেকশনে জিতে, ক্যাম্পেইন করতে সহজ হয়। তারপরে ট্রাম্প জিতছে। ইলন মাস্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডাইন হাত। আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা করাপশন না? আপনি সিম্পলি চিন্তা করেন, ধরেন আজকে এস আলম গ্রুপ যদি, ধরেন ডিসেম্বরে ইলেকশন হইলো, কথার কথা, যদি আমার মনে হয় ডিসেম্বরে ইলেকশন হবে না, ধরেন ডিসেম্বরে ইলেকশন। এখন এস আলম গ্রুপ যদি কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে $500 কোটি দেয় ইলেকশনে জেতার জন্য, ইলেকশন জেতার পরে ওই পার্টিকুলার পার্টি যদি এস আলম গ্রুপের সমস্ত দেখভাল করে আর কি, এটা করাপশন না? ওপেন করাপশন। তাহলে আমেরিকা যখন চোখের সামনে আপনার সামনে করাপশনটা করে, আপনি কেন এটা বুঝেন না যেটা করাপশন? এটা জঘন্য রকম করাপশন, শুধু করাপশন না, জঘন্য রকম করাপশন। এবং এটা আপনার চোখের সামনে হইতেছে, আপনার চোখের সামনে মিডিয়াতে হইতেছে। ইলন মাস্ক এবং ট্রাম্প সবখানে ঘুরতেছে, ইলন মাস্কের কথা অনুযায়ী ট্রাম্প চলতেছে। কেন? কারণ ট্রাম্পকে ইলন মাস্ক জিতাইছে তার টুইটার দিয়ে $210 মিলিয়ন দিয়ে। সে $210 মিলিয়ন দিয়ে সে কী পাইলো? সে এখন তার কোম্পানিকে যা করতেছে তাই করতেছে, টু আ পয়েন্ট যেখানে বলা হয়েছে টেসলার দোকান যে ভাঙবে সাথে সাথে তাকে একদম সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। টেসলার দোকান কেন ভাঙছে? ক্যান ইউ ইম্যাজিন ইন দিস? কি পরিমাণ করাপশন! এই করাপশনটা তারা সারা জীবনই করছে, কিন্তু আপনি বুঝেন নাই, আপনি বিশ্বাস করেন নাই। এবং আমেরিকার আজকে মোর দেন 30% পপুলেশন সিঙ্গেল প্যারেন্ট দিয়ে বড় হয়, মিনিং তারা হয় বাবাকে পায় না অথবা মাকে পায় না। তো তাদের সাইকোলজিক্যাল, তাদের চাইল্ডহুড ট্রমা, তাদের যে সাইকোলজিক্যাল স্টেটটা কেমন, তো সুইসাইড রেট তো বাড়বেই, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাডিকশন প্রবলেম তো বাড়বেই। কারণ পুরো সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেটা আনবিলিভেবল। কিন্তু আমাদের প্রবলেম হইল, আমরা আমেরিকাকে মনে করি ওরে বাবা এত সভ্য, এত ফর্সা, আল্লাহ আমি তো ময়লা, আমার তাদের মতো হইতে হবে। হ্যাঁ, আপনি যদি বলেন আমি নোম চমস্কির মতো হব, আই রেসপেক্ট দ্যাট। আমেরিকাতে অনেক ভালো মানুষ আছে। আপনি যদি বলেন আমি মোহাম্মদ আলীর মতো হব, বাট আপনি মোহাম্মদ আলীর জীবনটাও পড়েন না। আপনি যদি আমেরিকাতে মোহাম্মদ আলীর জীবন পড়েন, তার সারা জীবন তাকে আমেরিকার যে ডিপ স্টেট তার সাথে তাকে ফাইট করা হয়েছে, একদম লাস্ট মুহূর্তে এসে কিছু টুকটাক কিছু করছে। বাট দিনের শেষে আফ্রিকান আমেরিকানরা পুরা হিস্ট্রি আমেরিকাতে হচ্ছে গিয়ে টর্চারের হিস্ট্রি। সো ডোনাল্ড ট্রাম্প এই জন্য মুসলমানদের জন্য ভালো, যে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে দেখাইতেছে যে আসলে আমেরিকা কেমন, আসলে সত্যিকার অর্থে তারা কেমন। তারা তো এমনই ছিল, তারা তো ইসরায়েলকে সাপোর্টই করবে, কারণ ইসরায়েল যেভাবে সৃষ্টি হয়েছে, আমেরিকা অস্ট্রেলিয়ার তো সেভাবেই সৃষ্টি হয়েছে। তারা তো এটাতেই অভ্যস্ত, এটাতে তাদের কাছে স্বাভাবিক। কিন্তু তারা অনেক গল্প বলে যে গল্পগুলো মিথ্যা, কিন্তু আপনি গল্পগুলোকে সিরিয়াসলি নেন এবং আপনি মনে করেন ও আসলেই তোরা অনেক ভালো, আমাদের তো সভ্য হওয়ার জন্য তাদের কাছেই যাইতে হবে। তাদের সাথে ব্যবসা আপনি করতে পারেন আপনার প্রয়োজনে, আর তাদের সাথে আপনার এমওইউ থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড তাদের হিস্ট্রিটা কি। তাদের মধ্যে ভালো মানুষ আছে। আজকে যে ছেলেটা নিউ ইয়র্কের রাস্তায় সাইকেল চালাতেছে, সে ডেফিনেটলি ইনোসেন্ট, কোনো সন্দেহ নাই। বাট আপনি যখন তাদের ইতিহাস না বুঝে, তাদের যারা পাওয়ার প্লে করে সেটা ইতিহাস না বুঝে যখন আপনি আগাবেন, আপনি তো বিপদে পড়বেনই। আমি আপনাদেরকে একটা শেখ ইয়াসির কাদের একটা রিসেন্ট ভিডিওর দিকে আমি একটু পয়েন্ট আউট করছি। দিস ইজ সো ইম্পর্টেন্ট, যে 1919 সালে, এটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময়কারের কথা, 1919 সালে একটা পিস এগ্রিমেন্ট হয়, এটার নামও খুব হাস্যকর, পিস এগ্রিমেন্ট, যেখানে পুরোপুরি পৃথিবী ধ্বংস করার প্ল্যান হয়, সেটাকে নাম দিয়েছে পিস এগ্রিমেন্ট, যেটা তারা সবসময় করে। তারা যখন পিসের কথা বলে তারা আসলে ধ্বংস করে। তারা সেই সময় কিন্তু কোট আনকোট অটোমান খিলাফা ছিল, যদি তাদের কোনো ক্ষমতা ছিল তাদেরকে পৃথিবী থেকে মূল্যায়ন করতো না। 1919 সালে ফ্রান্সে একটা পিস এগ্রিমেন্ট তারা করে। সেটার মূল আইডিয়াটা ছিল যে তারা পৃথিবীর যে বিশাল অংশ, সেই অংশগুলোকে, সেই সময় প্রচণ্ড ক্ষমতাধর ছিল ইংল্যান্ড, প্রচণ্ড ক্ষমতাধর ছিল ফ্রান্স, এবং এটাকে জার্মানি খুব অপোজ করতেছিল। তো ফ্রান্স এবং ইংল্যান্ড মিলে চিন্তা করতেছিল যে পুরা আরব বিশ্বকে এবং ইরাককে অথবা পুরা মিডল ইস্টকে কারা কিভাবে ভাগ করে খাবে। ইট ওয়াজ লাইক সামনে একটা বড় কেক, এই কেককে কে কিভাবে ভাগ করে খাবে, এবং তারা এক্স্যাক্টলিভাবে ভাগ করে খাইছে। এবং আনফর্চুনেটলি মুসলমানদের একটা বড় দল শুধুমাত্র ইংল্যান্ডের কাছে এবং ফ্রান্সের কাছে ওই সমাবেশে গিয়ে রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদেরকে একটু কিছু দাও, আমাদেরকে একটু ক্ষমতা দাও, এবং তাদেরকে কেউ পাত্তাও দেয় নাই। মুসলমানরা ইংল্যান্ড এবং ফ্রান্সের কাছে 1919 সালে খুব বলতেছিল যে
আরবদের একটা অংশ যে প্লিজ আমাদেরকে একটু, কারণ এখানে তখন মুসলমানদের মানে কতগুলো ভাগ ছিল। একটা হচ্ছে অটোমানদের একটা অংশ ছিল, নেতৃত্ব ছিল, যেটা ডিক্লাইনিং, তারা নামে খলিফা ছিল বাট অ্যাকচুয়ালি তাদের কোনো ক্ষমতা ছিল না। আরেকটা গ্রুপ ছিল আরবরা, যারা মনে করতো আমাদেরই খলিফা হওয়ার কথা। আবার আরেকটা গ্রুপ ছিল হচ্ছে গিয়ে এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের একটা বড় মুসলমানদের অংশ, যারা চাইতো যে খিলাফা আবার আসুক। এটা ছিল 1919 সালের মুসলমানদের একটা খুব ছোট করে বললাম অবস্থা। কিন্তু ইন রিয়ালিটি মুসলমানদের অবস্থা তখন এত খারাপ ছিল যে আরবদের একটা রিপ্রেজেন্টেটিভ তারা অটোমানদের এগেনস্টে গেছিল, কাদেরকে সাথে নিয়ে? ইংল্যান্ড এবং ফ্রান্সকে সাথে নিয়ে, উইথ দ্য আইডিয়া দ্যাট ইংল্যান্ড অথবা ফ্রান্স তাদেরকে হয়তো রাজত্ব দিবে, তাদেরকে আবার খলিফা বানাবে, তাদেরকে ইরাক কন্ট্রোল করতে দিবে, তাদেরকে অনেক কিছু কন্ট্রোল করতে দিবে। বাট ইন রিটার্ন তারা আসলে কি পাইছে? তাদেরকে কিছুই দেয় না। তাদেরকে না, অটোমানদেরকে তো পতন হয়েছেই, ওই সময় তারা আরবদেরকেও কিছু দেয় নাই। এবং আমরা তো জানি যে 1947-এর আগ পর্যন্ত কত নির্মমভাবে আমাদের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের থেকে। এটা তো তাদের ইতিহাস। এবং ডোনাল্ড ট্রাম্প আপনাকে ওই ইতিহাসের শিক্ষাটা দিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প আপনাকে বলতেছে যে দেখেন, আজকে প্রথমে সে চায়নার সাথে অনেক হুঙ্কার দিল, চায়নার সে ফাটায় ফেলবে, এই করবে, সেই করবে। এখন চায়না যখন শক্তভাবে ইকোনমিক পাওয়ার নিয়ে বলছে 125% ট্যারিফ, এখন ট্রাম্প মিউ মিউ করতেছে যে না, আসি আমরা ফ্রেন্ডশিপ করব, দেখি কি করা যায়, না থাক, বাদ দেন। এক্স্যাক্টলি মুসলমানরা যখন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে, মিলিটারিলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন আমরা আমেরিকার সাথে নেগোশিয়েট করতে পারবো। নট দ্যাট তাদের কাছে আমি ক্ষমতার জন্য বিনীত অনুরোধ করব, না, তারা তো আপনাকে কন্ট্রোল করতে চায়। তারা তো আপনাকে কেয়ার করে না, তারা ক্ষমতা নিয়ে কেয়ার করে, তারা আপনাকে দেখে না। ঠিক যেমন ইসরায়েল প্যালেস্টাইনকে দেখে না, ঠিক যেমন আমেরিকান তার সৃষ্টিতে নেটিভ আমেরিকানদেরকে দেখে নাই। আপনার কাছে তাদেরকে সভ্য মনে হয়, তারা তো কখনো সভ্য। যেই জায়নিস্টরা ক্ষমতাটা দখল করে আছে ইউরোপ আমেরিকাতে, তারা তো কখনো সভ্যতা নিয়ে চিন্তা করেনি, তারা শুধুমাত্র তাদের ক্ষমতা নিয়ে চিন্তা করছে। সেটা তারা এআইতে হোক, ইন্টারনেটে হোক, যেখানেই হোক। সেটা আমাদের মুসলমানদের একটা জেগে ওঠার সময়, যে আমরা যেন বুঝি যে তারা আসলে কেমন। স্পেশালি যখন আমেরিকার ইকোনমি আস্তে আস্তে চায়নার সাথে পারতেছে না, যখন আমরা সারা পৃথিবীতে দেখতেছি মসজিদে মুসলমানরা বাড়তেছে, ইতিকাফে মুসলমানরা বাড়তেছে, হিজাব বাড়তেছে, দাড়ি বাড়তেছে, তখন আমাদের এটা বুঝতে হবে যে এইটার সময় যে আমরা আমাদের সাইকোলজিক্যালি, মেন্টালি আমরা নিজেদেরকে ডিকলোনাইজ করি। অফিসিয়াল কলোনাইজেশন এখন পৃথিবীতে অনেক কমে গেছে, যে একদম ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে কলোনাইজ করতো, কিন্তু তাদের যে সিস্টেম, প্রসেস, তাদের যে সেন্স অফ এথিক্স, এই জিনিসগুলা আমাদেরকে মাথায় ঢুকায় ফেলছে যে সভ্য হইতে গেলে তাদের মতো হইতে হবে। সেই জায়গা থেকে যখন আমরা ডিকলোনাইজ করব, তখন আমরা নিজেদের ফ্যাশন সেন্স, স্টোরি টেলিং, মার্কেটিং, ব্র্যান্ডিং, সব কিছুতে আমরা নিজেরা তৈরি করব, নিজেদের ভালো প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করব, এবং আমরা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হব। অসাধারণ একটা ট্রেন্ড চাইনিজরা স্টার্ট করছে। যখন আমেরিকা প্রচুর ট্যারিফ দেওয়া স্টার্ট করছে, তখন চাইনিজরা বলতেছে তোমরা যে দামি দামি ব্যাগ, দামি দামি জুতা, এত দামি জিনিস যেটা তোমরা $1000 তোমরা কিনতেছো, $500 কিনতেছো, সেটা তো চায়নাতে $30 তৈরি হচ্ছে, $50 তৈরি হচ্ছে। তো তোমরা আমাদের কাছ থেকে সরাসরি কিনো। এবং তারা রিয়েল প্রাইসটা বলতেছে, লুই ভিডন ব্যাগের রিয়েল প্রাইস বলতেছে, তুমি $1000 দিয়ে কিনতেছো, এটা তো চায়নাতে বানানো হচ্ছে $30 দিয়ে। This bag from our factory only cost you $1,000 USD. এবং আপনি যদি বাংলাদেশের ইপিজেডেও গিয়ে দেখেন, আপনি দেখবেন দামি দামি ব্র্যান্ড যারা তাদের স্টোরে $150 দিয়ে একটা জিনিস বানায় নিয়ে বিক্রি করতেছে, তারা বানাচ্ছে অনেক ক্ষেত্রে $60 দিয়ে, $8 দিয়ে। কিন্তু মানুষ এটা কিনতেছে, মনে করতেছে এটা কি জানি কি। কিন্তু যদি এত কম প্রোডাকশন কস্ট হয়, তাহলে তো আমরা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমরা তো নিজেরাই ব্র্যান্ড তৈরি করতে পারি। যদি কোয়ালিটি ভালো হয়, যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, ডিজাইন আমরা ভালো ইউজ করতে পারি, দেন আমাদের তো সবসময় ইউরোপ আর আমেরিকার ব্র্যান্ড নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নাই। আমি বলতেছি না তাদের ব্র্যান্ডের জিনিস পরা যাবে না, আমি সেটা বলতেছি না। আমি এটাও বলতেছি তাদের ব্র্যান্ডের কোয়ালিটি খারাপ। আমি যেটা বলতেছি, তাদের ওই কোয়ালিটি যদি 20 ভাগের 1 ভাগ প্রাইসে আপনি তৈরি করে একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারেন, তাহলে আমাদের কেন ইকোনমিক ফ্রিডম আরও আসবে না? কেন আমরা সেটা শিখবো না? ইউরোপ আমেরিকা থেকে আমরা অনেক কিছু ভালো শিখতে পারি। বাট একটা গুরুত্বপূর্ণ যে যেটা শেখা হচ্ছে, সেটা হচ্ছে ইউরোপ আমেরিকার যে পাওয়ার স্ট্রাকচার, তাদেরকে যারা কন্ট্রোল করে, যে ডিপ স্টেট বা জায়নিজ গ্রুপ, তারা কখনোই চায় নাই বা কখনোই চায় না যে মুসলমানরা আসলে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হোক। এটা মুসলমানদেরকেই চাইতে হবে তাদের নিজেদের প্রয়োজনে, যে আমরা যেন আসলে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হই, ইন্টেলেকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হই। এবং তার সবার আগে তার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে সাইকোলজিক্যালি নিজেদের মাথা থেকে এই ভূতটা সরানো, যে ইউরোপ আমেরিকা থেকে আমার সভ্যতা শিখতে হবে।